থ্রি ইডিয়টস এই সিনেমার নামটির সঙ্গে আপনারা হয়তো অনেকেই পরিচিত রয়েছেন। 2009 সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এক তো থ্রি ইডিয়টস সিনেমার র্যাঞ্চো বা ওই ফুংসুক ওয়াংরু এই চরিত্রটির সঙ্গে বর্তমানে অনেকেই সোনম ওয়াংচুর মিল খুঁজে পাচ্ছে। আর দ্বিতীয়ত হলো দিল্লিতে ওই তেলাপোকাদের আন্দোলনকে কেন্দ্র করে যেভাবে পারছে আম জনতাকে ইডিয়েটস বানাচ্ছে। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি এই ককরোচ পার্টির আন্দোলনকে সামনে রেখে অনেকেই কিন্তু নেমে পড়েছে নিজ নিজ স্বার্থ পূরণে। আন্দোলনের মূল দাবিকে ছাপিয়ে নিজ নিজ স্বার্থ পূরণের দাবি সেখানে বড় হয়ে উঠছে। দেখুন, প্রথমত যারা মনে করছেন এই সোনম ওয়াংচুর জীবনের ভিত্তিতেই ওই থ্রি ইডিয়টস সিনেমাটি ওই ফুংসুক ওয়াংরুর চরিত্রটি তৈরি করা হয়েছিল, তাদের খোদ সিনেমার অভিনেতা আমির খান এবং থ্রি ইডিয়টস সিনেমার নির্মাতাদের বক্তব্যটা মনে করিয়ে দিই। আমির খান কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে র্যাঞ্চো বা ফুংসুক ওয়াংরু চরিত্রটি কোনোভাবেই সোনম ওয়াংচুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়নি। রিলের ফুংসুক ওয়াংরু সাফ জানিয়েছেন সিনেমাটি তৈরির সময় তিনি বা ছবির লেখক পরিচালক রিয়েল সোনম ওয়াংচুকে চিনতেনই না। ফলে রিলের হিরো ফুংসুক ওয়াংরুর সঙ্গে বাস্তবের সোনম ওয়াংচুর কোনো সম্পর্ক নেই। ঠিক যেমন সিনেমার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তেমন দিল্লির যন্তর মন্তরে 1 মাসের বেশি সময় ধরে যে ঘটনা ঘটছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল আদৌ আছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ অনুমতি না দিলেও সোমবার সংসদ অভিযানে সামিল হয়েছিল যারা, তাদের অনেকেই যে ওই ককরোচ জনতা পার্টির আড়ালে নিজেদের স্বার্থ পূরণের লক্ষ্যে নেমেছিল তা প্রমাণ একেবারে জলজল করছে। আর সে কারণেই প্রশ্ন উঠছে, গত 1 মাস ধরে দিল্লির যন্তর মন্তরে যা ঘটছে তা কি শুধুই দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, নাকি কেন্দ্র বিরোধী ন্যারেটিভ সেট করার প্রচেষ্টা? ককরোচ জনতা পার্টির যদি অরাজনৈতিক সংগঠন হয়ে থাকে তবে সেখানে বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা কি করছেন? ছাত্রদের স্বার্থে অরাজনৈতিক প্ল্যাটফর্মের নামে যে আন্দোলনের সূত্রপাত সেখানে বামপন্থী ছাত্র সংগঠন আইসা কি করছে? ককরোচ পার্টির সদস্যদের বদলে সেখানে 59 বছর বয়সী সোনম ওয়াংচুক অনশনে বসলেন কেন? কে এই সোনম ওয়াংচুক? তার আসল পরিচয় কি? কেনই বা তাকে নিয়ে এত মাতামাতি? দিল্লির বুকে যা ঘটছে তা কি শুধুই দেশের তরুণ প্রজন্মের প্রতিবাদ, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চক্রান্ত? তেলাপোকাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে উঠছে কেন? লাদাখকে 6ষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেবার দাবি। আন্না হাজারের পর সোনম ওয়াংচুকের অনশনকে হাতিয়ার করে ফের একবার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে কি? নমস্কার, আপনারা দেখতে শুরু করে দিয়েছেন এডিটর্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। দু 2026-এর 6 জুন আম আদমি পার্টির প্রাক্তন কর্মী এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন উপদেষ্টা অভিজিৎ দীপকের নেতৃত্বে গঠিত ককরোচ জনতা পার্টির ব্যানারে যন্তর মন্তরে প্রথম জমায়েত এবং বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। মূলত নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং তার প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেই এই আন্দোলন সংঘটিত হয়। দাবি পূরণ না হওয়ায় গত 20 জুন থেকে ওই যন্তর মন্তরেই অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করে তারা। এরপর গত 28 জুন থেকে লাদাখি জলবায়ু কর্মী ওই সোনম ওয়াংচুক এই দলের সমর্থনে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করে। 21 দিন এই অনশন চলার পর গত শনিবার 18 জুলাই একেবারে সকালবেলায় শারীরিক অসুস্থতার কারণে সোনম ওয়াংচুককে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। এরপর 20 জুলাই ঘোষিত চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির সমর্থকদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চর্চা শুরু হয়েছে। আবার গত শনিবার সোনম ওয়াংচুককে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তা নিয়েও কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, প্রথমেই একটা কথা এখানে পরিষ্কার করে বলে দিতে চাই,
যেভাবে সাদা কাপড়ে ঢেকে এক প্রকার জোর করে সোনম ওয়াংচুককে নিয়ে যাওয়া হয়েছে তা কখনোই কিন্তু সমর্থনযোগ্য নয়। তা নিয়ে বিতর্ক তৈরি হওয়াটা খুব স্বাভাবিক। আবার সংসদ অভিযানে পুলিশি লাঠিচার্জ নিয়েও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু এই নিয়ে দিল্লি পুলিশের সমালোচনা করছেন কারা? রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরেরা। কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াংচুকের চিকিৎসা বেসরকারি হাসপাতালে করানোর দাবি জানিয়েছেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই রাজনীতি। আবারও বলছি, দিল্লি পুলিশের ভূমিকা সমর্থনযোগ্য নয়, তবে সেই ঘটনার সমালোচনা করার কোনো অধিকার কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? 2021 থেকে 2024 পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে কি ব্যবহার করেছিল ভুলে গেলেন? জানেন কি, সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য দিল্লি পুলিশ আসলে দিল্লি হাইকোর্টের নির্দেশই পালন করেছে। কারণ গত 16 জুলাই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অনশনরত সোনমের জীবন রক্ষায় যা প্রয়োজন তাই করতে হবে। সরকারি চিকিৎসকদের দিয়ে প্রতিদিন ওয়াংচুকের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। হাইকোর্টে নির্দেশ দিয়েছিল চিকিৎসকদের রিপোর্টের ভিত্তিতে যদি চিকিৎসার প্রয়োজন পড়ে তাহলে সে বিষয়ে পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে। দিল্লি পুলিশ এক্ষেত্রে হাইকোর্টের সেই নির্দেশকেই কিন্তু পালন করেছে। আর সেটা যদি অপরাধ হয়ে থাকে তবে মনে করিয়ে দিই, 2022 সালে সল্টলেকে রাতের অন্ধকারে আন্দোলনরত চাকরি প্রার্থীদের জোর করে সরিয়ে দেওয়ার পেছনে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশকেই কিন্তু হাতিয়ার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এত তাড়াতাড়ি এসব ভুলে গেলেন কিভাবে? ভুলে গেলেন 2025 সালের এপ্রিল মাসে কলকাতার কসবায় ডিআই অফিসের সামনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভের সময় এক শিক্ষককে তৎকালীন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পুলিশ অফিসারের লাথি মারার ঘটনা। ফলে এই ঘটনার সমালোচনা করাটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেও সাজে কিনা সেটা আপনারাই বিচার করবেন। আর এই ঘটনার সমালোচনা করছে কে? না, কংগ্রেস। ভাবুন একবার, যারা এমার্জেন্সি জারি করে দেশ জুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করেছিল তারা আবার সমালোচনা করছেন, কণ্ঠরোধের অভিযোগ করছেন। আর শুধু ওই 1975-এর এমার্জেন্সি নয়, 2006 সালে কংগ্রেস পরিচালিত ইউপিএ 1 সরকারের আমলে কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ওবিসির জন্য 27% সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে ইউথ ফর ইকুয়ালিটি সহ বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছিল। দিল্লি ও মুম্বাইয়ে বিক্ষোভকারীদের উপর পুলিশ বল প্রয়োগ এবং লাঠিচার্জ করেছিল। 2006-এর 3রা মে মুম্বাইয়ে 28 জন আন্দোলনরত মেডিকেল ছাত্র শান্তিপূর্ণভাবে রাজভবনের দিকে অগ্রসর হলে তাদের উপর কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ লাঠিচার্জ করে। এরপর আবার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান এবং লাঠিচার্জের আশ্রয় নিয়েছিল ওই কংগ্রেস পরিচালিত সরকারের পুলিশ। এমনকি বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠার পর জাতীয় মানবাধিকার কমিশন এই পুলিশি পদক্ষেপের বিষয়ে রিপোর্ট পর্যন্ত তলব করেছিল। রাজনৈতিক নেতা নেত্রীরা ভুলে যেতে পারেন এসব ঘটনা, কিন্তু ইতিহাস সব মনে রেখেছে। তাই ন্যারেটিভটা বোঝার কিন্তু প্রয়োজন রয়েছে। দেখুন, প্রতিবাদ করার অধিকার সবার আছে, মত প্রকাশের অধিকারও সবার আছে, সংবিধান সেই অধিকার সবাইকে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অধিকার যেমন রয়েছে তেমন আবার সেই অধিকারের অপব্যবহারও রয়েছে। আমাদের এই সূক্ষ্ম পার্থক্যটাকে কিন্তু বুঝতে হবে। দিল্লিতে তেলাপোকা বা ওই আরশোলা বাহিনীর আন্দোলনটাকে শুধু নিছক একটি আন্দোলন বলে দেখলে কিন্তু ভুল হবে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনা অবশ্যই প্রতিবাদযোগ্য। আর এই প্রশ্ন ফাঁস হওয়ার পর দেশ জুড়ে 10 জনেরও বেশি তরুণ তরুণীর অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদের একাংশ যদি প্রতিবাদ করে বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে তাতেও কোনো আপত্তি থাকার কথা নয়। সেটা তারা করতেই পারে এবং করছেও। প্রায় 1 মাস ধরে ওই যন্তর মন্তরে চলা তাদের সেই আন্দোলনে কোনো বাধা কিন্তু দেওয়া হয়নি।
কিন্তু গোটা ঘটনাটার পেছনে কি শুধু ওই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস আর শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি যুক্ত রয়েছে, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত? গোটা ঘটনায় যাদেরকে মাঠে নামানো হয়েছে তারা কারা? তরুণদের এই আন্দোলনে বয়স্করা আসতে পারবেন না এমনটা নয়, কিন্তু সেখানে ওই 59 বছর বয়সী লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশনে বসানো হলো কেন? কে এই সোনম ওয়াংচুক? কেন তাকে নিয়ে এত মাতামাতি? আর এই প্রশ্নগুলোই কিন্তু তৈরি করছে ওই ককরোচ জনতা পার্টির আসল উদ্দেশ্য নিয়ে। কারণ ককরোচ জনতা পার্টি বা সিজিপি এই নাম শুনলে আপনাদের মনে হতে পারে এটি হয়তো কোনো নতুন রাজনৈতিক দল, কিন্তু এটি কোনো রাজনৈতিক দল নয়। অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে রাজনৈতিক দল না হলেও যাতে গোটা বিষয়টা রাজনৈতিক মনে হয় সে কারণেই এই ধরনের একটি নামকরণ করা হয়েছে। আর যার হাত ধরে এই নাম এবং সংগঠনের উৎপত্তি তার সম্পর্কে আপনারা এতদিনে সবটাই জানেন। একেবারে শুরুতেই বলেছি, সংগঠনের প্রতিষ্ঠাতা ওই অভিজিৎ দীপকে সরাসরি আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময় ধরে। আর সেই অভিজিৎ দীপকে আমেরিকাতে বসেই সংগঠন তৈরি করার পেছনেও রহস্য রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই আপনি এই ককরোচ পার্টির নানান বক্তব্য শুনতে পাবেন। সেই সোশ্যাল মিডিয়াতেই অভিজিৎ দীপকের অনশন মঞ্চে বসে তার সহযোগীদের সঙ্গে ব্রেড পাকোড়া নুডলস খাবার খবর সামনে আসে। অভিযোগ ঘিরে তুমুল বিতর্ক এবং সমালোচনাও তৈরি হয়েছিল। নেটিজেনরা প্রশ্ন তুলেছিল, আন্দোলনকারীরা যদি অনশনে নাই বসবেন তবে এভাবে অনশন মঞ্চে বসে খাওয়া দাওয়া করা কতটা যুক্তিযুক্ত? আর সেই সমালোচনার মুখে পড়ে অভিজিৎ জানিয়েছিল পুরো বিষয়টি মূল ইস্যু থেকে নজর ঘোরানোর একটা চক্রান্ত। ছবিগুলো অনশন শুরুর আগের বলেও দাবি করেছিলেন তিনি। পাশাপাশি তার যুক্তি ছিল দীর্ঘমেয়াদী আন্দোলন সফল করতে কর্মীদের সুস্থ সক্রিয় থাকাটা প্রয়োজন, তাই সবাই একসঙ্গে অনশন করতে পারে না। এরপর সোনম ওয়াংচুককে দিল্লি পুলিশ যন্তর মন্তর থেকে সরিয়ে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর 18 জুলাই থেকে অনশনে বসেন সেই অভিজিৎ। আর শনিবার অনশনে বসেই রবিবার বলছেন হালত খারাপ হয়ে গেছে। অনশন করা কতটা কঠিন তা তিনি এখন বুঝতে পারছেন। ইনি কেমন নেতা সেটা আপনারাই বিচার করবেন। প্রশ্ন হলো, ককরোচ পার্টির এই আন্দোলনে প্রথম 6 জুন যোগ দেন সোনম ওয়াংচুক, আর তার ঠিক 22 দিন পর 28 জুন থেকে তিনি হঠাৎ অনশনে বসলেন কেন? শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি তিনি আবার লাদাখকে 6ষ্ঠ তপশিলে অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবি তুলছেন কেন? ছাত্রের স্বার্থে অরাজনৈতিক প্ল্যাটফর্মের নামে যে আন্দোলনের সূত্রপাত, সেখানে বামপন্থী ছাত্র সংগঠন আইসা কি করছে? আসলে সবটাই কি ওই দেশের আম জনতাকে ইডিয়েট বানানোর একটা প্রচেষ্টা? আগামী 2029 সালের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার বিরোধী একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা। সোনম ওয়াংচুক, যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ছড়াছড়ি, আগেই বলেছি 3 ইডিয়টস সিনেমার ফুংসুক ওয়াংরু চরিত্রটির সঙ্গে তার কোনো মিল নেই, সে কথা খোদ আমির খানই জানিয়ে দিয়েছেন। দুজনের কাজের জায়গা লাদাখ হওয়াটা নেহাতি কাকতালীয় হতে পারে। প্রশ্ন হচ্ছে, এই সোনম ওয়াংচুক কে? হঠাৎ লাদাখ থেকে উড়ে এসে তিনি কেন আরশোলাদের দলের পাশে দাঁড়ালেন? দেখুন, সোনম ওয়াংচুককে একজন জলবায়ু কর্মী, শিক্ষাবিদ বলে দাবি করা হলেও তার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। সোনম ওয়াংচুককে সমাজ মাধ্যমে এমনভাবে দেখানো হচ্ছে যেন তিনি একমাত্র সমাজ সুধারক। রাজনীতির বাইরে দাঁড়িয়ে দেশের ভাঙাচোরা সিস্টেমের বিরুদ্ধে তিনিই একমাত্র লড়াই করছেন। সোনম ওয়াংচুকের কোনো সমালোচনা না করে তার প্রতি মানুষের যে ভাবাবেগ তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে তাতে কোনো আঘাত না করেই বলছি, এই সোনম ওয়াংচুক মানুষটি আদ্যপান্ত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকলেও তার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, সেটা ভাবা সম্পূর্ণ ভুল। কারণ সোনম ওয়াংচুকের বাবা সোনম ওয়াঙ্গল প্রথমে ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্সে যোগ দিয়েছিলেন, পরে আবার কংগ্রেসের টিকিটে বিধায়কও হয়েছিলেন। এমনকি 1975 সালে কাশ্মীরে কংগ্রেস সরকার থাকাকালীন মন্ত্রীও হয়েছিলেন। অর্থাৎ
রাজনীতিটা এই সোনম ওয়াংচুকের রক্তে রয়েছে। আর আপনারা কেউ যদি মনে করে থাকেন যে এই 3 ইডিয়টসের র্যাঞ্চোর মতন সোনম ওয়াংচুকও আর্থিক অনটনে ভুগত, অন্যের নামে স্কুলে পড়াশোনা করত, তা কিন্তু একেবারেই নয়। জীবনের প্রথম 9 বছর সত্যি গ্রামে কোনো স্কুল না থাকায় তিনি প্রথাগত শিক্ষা পাননি। পরে অবশ্য তিনি শ্রীনগরে পড়াশোনা শুরু করেছিলেন। এরপর শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে একাধিক বিষয়ে ইঞ্জিনিয়ারিং করার পর ফ্রান্সের গ্রেনোবলের ক্রাতের স্কুল অফ আর্কিটেকচারে পড়াশোনা করেন তিনি। এরপর গবেষণা, আর এসব করতে যে বিপুল অর্থের প্রয়োজন সে কথা আমার বলার অপেক্ষা রাখে না। একথা ঠিক যে সোনম ওয়াংচুক একজন শিক্ষিত মানুষ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে সিনেমার ফুংসুক ওয়াংরুন নামে যে 400টি পেটেন্ট রয়েছে বলে বলা হয়েছিল, বাস্তবে কিন্তু এই সোনম ওয়াংচুকের নামে কোনো পেটেন্ট নেই। ফলে বুঝতেই পারছেন রিল আর রিয়েলের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তাই শুধু অনুরোধ করব, বিষয়টা গুলিয়ে ফেলবেন না। আর এবার আসছি এই আরশোলাদের মঞ্চে সোনম ওয়াংচুকের অবস্থানের বিষয়। দেখুন, একজন শিক্ষাবিদ বা শিক্ষা সংস্কারক হিসেবে সোনম ওয়াংচুক আরশোলাদের মঞ্চে যেতেই পারেন, কিন্তু নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আরশোলা পার্টি আন্দোলন করে আসছে, সেই দাবিতেই কি সোনম ওয়াংচুক এই ককরোচদের মঞ্চে গেছেন? খেয়াল করে দেখুন, আরশোলাদের মঞ্চ থেকে সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি লাদাখকে সংবিধানের 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবিও জানিয়েছেন। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে ইউথদের মঞ্চকে বয়স্করা কি নিজেদের দাবি তুলে ধরার একটা মঞ্চ হিসেবে ব্যবহার করছেন? সোনম ওয়াংচুকও কি তার পুরনো দাবিকে নতুন করে তুলে ধরার জন্য এবার এই ককরোচ জনতা পার্টির মঞ্চকেই বেছে নিলেন? কারণ সোনম ওয়াংচুকের এই লাদাখকে 6ষ্ঠ তফসিলে যুক্ত করার দাবিটা কিন্তু নতুন নয়। এর আগেও এই একই ইস্যুতে ওয়াংচুকের অনশন এবং পদযাত্রা করার নজির রয়েছে। 2024 সালের মার্চ মাসে 6ষ্ঠ তফসিলের মর্যাদার দাবিতে তিনি 21 দিনের অনশন কর্মসূচি পালন করেছিলেন। ওই বছরই পরবর্তী সময়ে তিনি আবার 1000 কিলোমিটার দীর্ঘ দিল্লি চলো পদযাত্রার নেতৃত্ব দেন এবং সে সময় তাকে আটক পর্যন্ত করা হয়। এরপর আবার 2025 সালের সেপ্টেম্বর মাসে লাদাখ নিয়ে একই দাবিতে লেতে সোনম ওয়াংচুকের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদের একটি অংশ সহিংস হয়ে উঠলে তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল। সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে তাকে দেশবিরোধী তকমা দেওয়া হয় এবং কঠোর জাতীয় নিরাপত্তা আইন বা NSA-র আওতায় গ্রেপ্তার করা হয়। প্রায় 170 দিন কারাগারে কাটানোর পর এই 2026-এর মার্চ মাসেই তিনি মুক্তি পান। আর এরপর আবার জুন মাসে দিল্লিতে এই ককরোচ জনতা পার্টির মঞ্চে তিনি কেন হাজির হলেন, সেটা বুঝতে বোধহয় কোনো বড় রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না, তাই তো? দেখুন, আমি কিন্তু আবারও বলছি, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কিংবা এই ঘটনার জেরে পরীক্ষা বাতিল এবং 10 জনেরও বেশি তরুণ তরুণীর মৃত্যু কখনোই গ্রহণযোগ্য নয় এবং এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। এ বিষয়ে প্রতিবাদ নিয়ে তাই আমার কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হলো, এই দাবির আড়ালে যারা নিজেদের স্বার্থের রুটি সেঁকে নিতে চাইছেন তাদের দুরভিসন্ধি নিয়ে। আপনারা কি জানেন, যখন দিল্লিতে এই ককরোচ জনতা পার্টির ব্যানারে বহু ছাত্রছাত্রী ওই সংসদ অভিযান করছে, পুলিশি বাধার মুখে পড়ে লড়াই করছে, ঠিক তখনই আবার সেই দিল্লিতেই জম্মু ও কাশ্মীর হাউসের সামনে স্টেটহুডের দাবিতে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহর নেতৃত্বে দলের নেতা ও কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। যে দাবিতে জম্মু কাশ্মীর নিয়ে ওই সোনম ওয়াংচুক আন্দোলন করছেন, ঠিক সেই দাবিতেই বা ওই একই দাবিতে একই দিনে দিল্লিতে প্রতিবাদ দেখাচ্ছে কংগ্রেস পরিচালিত ওই ইন্ডিয়া জোটের অন্যতম সঙ্গী ন্যাশনাল কনফারেন্স। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, আপনা ওয়াদা পুরা করো, জম্মু ও কাশ্মীরের জনগণের অধিকার এবং মর্যাদা পুনরুদ্ধার করুন এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিন। এবার বুঝুন, সামনে ককরোচ পার্টিকে রেখে আসল ন্যারেটিভ কি সেট করার চেষ্টা চলছে।
সোশ্যাল মিডিয়ায় টুকরো টুকরো ভিডিও দেখে নিজের অবস্থান তৈরির আগে পুরোটা বুঝুন, জানুন, আর তারপর নিজের সিদ্ধান্ত তৈরি করুন। ককরোচ জনতা পার্টি অরাজনৈতিক এই ছাত্র যুবদের আন্দোলন মঞ্চে আবার অনশনে বসেছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মানে আইসার 3 সদস্য, নেহা বোরা, মনীশ কুমার এবং আমিন আমিতৌজ। তাদের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন আবার অভিনেত্রী শাবানা আজমি থেকে শুরু করে আরজেডি এবং বাম নেতারা। অরাজনৈতিক মঞ্চে আইসা কেন? আমরা সবাই জানি এই আইসা মানে ওই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হলো একটি সক্রিয় বামপন্থী ছাত্র সংগঠন, যা মূলত ওই CPIML এর ছাত্র শাখা। বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বামপন্থী ছাত্র সংগঠন আইসার বিরুদ্ধে দেশ বিরোধী বা ভারত বিরোধী স্লোগান দেবার বেশ কিছু অভিযোগ উঠেছে। 2016 সালে JNU এর ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। আইসার সমস্ত অভিযোগ অস্বীকার করলেও আদ্যপান্ত রাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক মঞ্চে কিসের উদ্দেশ্যে অবস্থান করছে? এই প্রশ্নের উত্তরটা মনে হয় আপনাদের আমার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আপনারা সেটা বুঝতেই পারছেন। গোটা বিষয়টাই দিনের আলোর মতন তাই পরিষ্কার। আর এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে আন্না হাজারের মন্তব্যটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। সংবাদ সংস্থা PTIকে দেওয়া সাক্ষাৎকারে সোনম ওয়াংচুক প্রসঙ্গে আন্না হাজারে বলেছেন, তার ধৈর্যের পরীক্ষা নেওয়া উচিত হচ্ছে না সরকারের। দাবি মানবেন কি মানবেন না সেটা পরের কথা, কিন্তু আলোচনায় বসতে সমস্যা কোথায়? একেবারেই সঠিক কথা বলেছেন আন্না হাজারে। আসলে তিনি জানেন এই ধরনের আন্দোলন আর অনশন মঞ্চে কি হয়। এই বিষয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতাই যথেষ্ট। লোকপাল ইস্যুতে এই আন্না হাজারেও অনশনে বসেছিলেন, আর সেই অনশন মঞ্চে আন্নার পাশে বসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। নিজেকে আন্নার শিষ্য দাবি করে এই অরবিন্দ কেজরিওয়াল পরবর্তীতে কি করেছেন তা আপনারা সবাই জানেন। অর্থাৎ এবারও একটি অতি প্রয়োজনীয় দাবিকে শুধুমাত্র শিখণ্ডী করে একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা চলছে না তো? আর ছাত্র যুবদের সামনে রেখে নিজেদের স্বার্থ পূরণের লক্ষ্যে নেমে পড়েছেন রাজনৈতিক দলের নেতা নেত্রী থেকে বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও। আপনাদের জানিয়ে রাখি, আন্নার মন্তব্যের পরেই 20 জুলাই সোমবারই ককরোচ পার্টির সদস্যদের সঙ্গে কথা বলেছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছে ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস সহ আরও অনেকে। সাক্ষাতের পর সৌরভ জানিয়েছে, মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি যথাযথ পর্যায়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন, তবে এখনো পর্যন্ত কোনো দৃঢ় প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভকারীরা বিশ্রাম নেবে না। অন্যদিকে আবার JP নাড্ডা জানিয়েছেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে, তারা একটি লিখিত আবেদনও জমা দিয়েছে। আমি সমস্ত আন্দোলনকারীকে তাদের অবস্থান ধর্মঘট শেষ করে একেবারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করেছি। অর্থাৎ আলোচনাটা শুরু হয়ে গেছে, যেটা ওই আন্না হাজারে চেয়েছিলেন। এবার ওই তপ্ত তাওয়াতে রাজনীতির রুটি সেঁকতে আসা ব্যক্তিরা কি করবেন সেটাই দেখার। আজ এ পর্যন্তই, নমস্কার।